কি হে, হাতে কোনো কেস এলো মনে হচ্ছে? গোয়েন্দাগিরি জিনিসটা দেখছি ভারী ছোঁয়াচে রোগ। ঠিক কেমন ধরে ফেলছো দেখো। বুঝলে ওয়াটসন, এই মাসখানেক ওই ছিঁচকি কাজকর্মগুলোতে ভীষণ বোর্ড হয়ে গিয়েছিলাম। তারপর এই যে আজকের দিনটা এলো, একটা জব্বর কেস এসেছে হাতে, জানো। আচ্ছা, ভাগ পাবো তো? ওয়েল, ভাগ দেওয়ার মতন যদিও তেমন কিছুই নেই, তবে তোমার প্লেটের ওই বয়েলড এগ দুটো সাবার করার পর এ নিয়ে কথা বলা যাবে কোন। ও মাই ডিয়ার শার্লক, তোমার আবার এই রোগটা গেল না। 15 মিনিটেই আমার খাওয়া শেষ হলো। তারপর এসে বসলাম হোমসের কাছে। হোমস পকেট থেকে একটা চিঠি বার করে বলল, তুমি নীল গিবসনের নাম নিশ্চয়ই শুনেছ, দ্য গোল্ড কিং। তুমি কি ওই আমেরিকান সেনেটরের কথা বলছো? সে তো তিনি পশ্চিমী কিছু রাজ্যে অল্প দিনের জন্য সেনেটর ছিলেন। আসলে ওর খ্যাতি অন্য কারণে। সোনার খনির মালিকদের মধ্যে তার চেয়ে বড় আর কেউ নেই পৃথিবীতে। বুঝতে পেরেছি, আমি চিনি তাকে। তিনি ইংল্যান্ডেও ছিলেন বেশ কিছুদিন। হ্যাঁ সত্যি, ওনার কিন্তু বেশ নামডাক রয়েছে। একদমই তাই। বছর 5 আগে হ্যাম্পশায়ারে বাড়ি কিনেছে। আচ্ছা, ওনার স্ত্রীর শোচনীয় মৃত্যুর খবরটা নিশ্চয়ই শুনেছিল ওয়াটসন। হ্যাঁ, এখন মনে পড়েছে। নামটা এই জন্যেই অনেক চেনা চেনা লাগছিল বটে। তবে হোমস, আমি কিন্তু সেরকম বিশেষ কিছুই জানি না। চেয়ারে গাদো করে রাখা একরাশ কাগজ দেখিয়ে হোমস বলল, কেসটা যে শেষ পর্যন্ত আমার হাতে আসবে সেটা ভাবিনি। ঘটনাটা সাংঘাতিকভাবে চাঞ্চল্যকর, বুঝলে ওয়াটসন, কিন্তু দারুণ সোজা। কোনো সমস্যাই নেই যেন এখানে। করোনার জিউরি যাকে দোষী সাব্যস্ত করেছে তার একটা অদ্ভুত পার্সোনালিটি আছে, কিন্তু তাই বলে তো তার দোষের মাত্রা লাঘব হয়ে যায় না, কি বলো? সুতরাং ঘটনাই থেকে গিয়েছে, আর নতুন কিছু না জানা পর্যন্ত আমি মক্কেল ভদ্রলোককে খুব একটা উপকার করতে পারবো বলেও মনে হচ্ছে না। হ্যাঁ, কি বলছো? ইনি তোমার মক্কেল? এই দেখো, তোমার সঙ্গে থেকে থেকে উল্টো দিয়ে গল্প বলাটা অভ্যাস করে ফেলেছি। আসল ব্যাপারটাই ভুলে মেরে দিয়ে বসে আছি। এই নাও, পড়ো। কথাটা বলি হাতে ধরা চিঠিখানা আমার দিকে এগিয়ে দিল হোম। বেশ কড়া হাতে লেখা চিঠির বক্তব্যটা ঠিক এই রকম। ক্ল্যারিস হোটেল, 3 অক্টোবর। ডিয়ার মিস্টার শার্লক হোমস, ঈশ্বর যে মেয়েটিকে যাবতীয় ভালো গুণ দিয়ে সৃষ্টি করে তাকে বাঁচানোর জন্য কোনো চেষ্টাই কি হবে না? বুঝিয়ে বলার ক্ষমতা আমার নেই, কিছু বুঝতেও পারছি না। শুধু বলবো মিস ডানবার নিরাপরাধ। দেশ শুদ্ধ লোক জেনে গেছে যে ব্যাপারটা, আপনিও তা জানেন নিশ্চয়ই। গুজবের অন্ত নেই, প্রতিবাদী কেউ কিন্তু সোচ্চার হচ্ছে না। এত বড় অন্যায় আমি আর সইতে পারছি না। বিশ্বাস করুন, আমার 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 মাথা খারাপ হতে বসেছে। মাছি পর্যন্ত মারতে পারে না যে মেয়ে, সেই কিনা করবে মানুষ খুন। কাল ঠিক 11টায় আমি আসছি। দেখুন অবৈধ অন্ধকারে আলো আবিষ্কার করতে পারেন কিনা। সূত্র হয়তো আমার কাছে, কিন্তু আমিই জানি না তাকে। আমি আমার সর্বস্ব দিয়ে দেবো আপনারা যদি তাকে বাঁচাতে পারেন। আপনার ক্ষমতার প্রকৃত প্রয়োগ করুন এই কেসে। আপনার বিশ্বস্ত, জে নীল গিবসন। ব্রেকফাস্ট পাইপ থেকে ছাই ফেলে দিয়ে তাতে ফের তামাক পুড়তে পুড়তে হোমস বলল, আমি এনার জন্যই বসে আছি। কেসটা সব কাগজেই বেরিয়েছে, যদিও পড়বার হয়তো সময় পাওনি তুমি। তাই আমি ছোট্ট করেই বলছি, যিনি আসতে চলেছেন এই মুহূর্তে পৃথিবীতে, তার টাকার দাপট প্রচন্ড। মানুষ হিসেবেও তাকে অতি ভয়ঙ্কর ও অতি প্রচন্ড বলা চলে। যাকে বিয়ে করেছিলেন তিনি এখন যৌবনার্থীর না। 2 সন্তানের ভার দেওয়া হয়েছিল পরমা সুন্দরী এক গভর্নেসের হাতে। এবার এই 3 জনের মধ্যে থেকে একজন, মানে ভদ্রলোকের স্ত্রী, সোজাসুজি খুন হয়ে গেলে। দৃশ্যপটটা হচ্ছে একটা গ্র্যান্ড ওল্ড ম্যানার হাউস, যেটা একটা ঐতিহাসিক ইংলিশ স্টেটের মধ্যমণি। পরনে ডিনার ড্রেস, গায়ে শাল আর মাথায় রিভলভারের বুলেটের ক্ষত। বাড়ি থেকে 1/2 মাইল দূরে গভীর রাতে পাওয়া গেল তার দেহ। তবে মার্ডার ওয়েপনটা ডেড বডির কাছে পাওয়া যায়নি, এমনকি ওই স্পটের কাছেও কোনো ক্লু মেলেনি। আচ্ছা ওয়াটসন, এই পয়েন্টটা খেয়াল রেখো। ডেড বডির ধারে কাছে হত্যার হাতিয়ার পাওয়া যায়নি। খুনটা হয়েছে সন্ধ্যার আঘাত। ডেড বডি চোখে পড়েছে রাত 11টায়। পুলিশ আর ডাক্তার তন্ন তন্ন করে লাশ পরীক্ষা করে তবেই বাড়ির মধ্যে এনেছে। কি ডেসক্রিপশন খুব ছোট হয়ে গেল নাকি? সবকিছু ক্লিয়ার তো? হ্যাঁ, এতটা তো জলের মতনই পরিষ্কার। কিন্তু তোমার সন্দেহটা গভর্নেসের উপর কেন? স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে। একই ক্যালিবারের পিস্তল পাওয়া গেছে ভদ্রমহিলার নিজের ঘরের ওয়ার্ডরোবে, তাও আবার সেটাতে একটা গুলির চেম্বার খালি। কথাগুলো বলতে বলতে হোমসের চোখ দুটো একটু স্থির হয়ে গেল। ছাড়া ছাড়া ভাবে আপন মনে বিড়বিড় করতে করতে বলল, পাওয়া গেছে ভদ্রমহিলার ওয়ার্ডরোবের নিচের তাকে। এই লক্ষণ তো আমি বিলক্ষণ চিনি। বুঝলাম, চিন্তার ফুলঝুরি ছুটছে মাথায়। এই সময় বাগড়া দেওয়া ঠিক হবে না। সেকেন্ড কয়েক পরেই গা ঝাড়া দিয়ে ফের যেন প্রাণবন্ত হলো সে এবং বলল, ইয়েস ওয়াটসন, বুঝলে জিনিসটা?
ওটা পাওয়া গেছে ওয়ার্ডরোবের নিচের তাকে, খুবই খারাপ। আর তার চাইতেও খারাপ হলো একটা চিরকুট। লিখেছেন গভর্নেস অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন গিবসনের স্ত্রীর সঙ্গে, আর সেই চিরকুট হাতের মুঠোর মধ্যে নিয়েই অ্যাপয়েন্টমেন্টের জায়গায় খুন হয়েছেন তিনি। কি বুঝলে? এবার দেখো, চূড়ান্ত প্রমাণ হলো মোটিভ। সেনেটর গিবসন বিপত্নিক হলে গভর্নেসের পোয়া বারো। প্রেম, ঐশ্বর্য, ক্ষমতা সহ তিনি আপন করে নেবেন গিবসনের এই প্রাসাদ। বুঝলে ওয়াটসন, এ কেস অতি কদর্য। তাই তো দেখছি। গভর্নেস নিজেও তার অন্যত্র স্থিতির মানে ওই অ্যালিবাইয়ের প্রমাণ কিছু দিতে পারেননি। উল্টে তিনি যে ওই সময় ওই জায়গাতেই ছিলেন তা বেশ কয়েকজন গ্রামবাসী দেখেছেন। ও আচ্ছা, তাহলে তো হয়েই গেল। তা হলেও, সবকিছু হলেও, যাকে লাশ পাওয়া গেছে থর ব্রিজের মুখে, পাথরের ব্রিজ। জলা জায়গাটা যেখানে সরু হয়ে গেছে তার উপরে তৈরি পাথরের ব্রিজটার নাম থর ব্রিজ। এখানে আরো কিছু ফ্যাক্টর রয়েছে, কিন্তু আমি যদি খুব ভুল না করি, আমার মনে হচ্ছে আমাদের মক্কেল ভদ্রলোক একটু আগে এসে পড়েছেন। বিলি গিয়ে দরজা খুলে দিল, কিন্তু আমাদেরকে আগন্তুকের যে নামটা এসে বলল তিনি মিস্টার গিবসন নন, মিস্টার মার্লো বেটস। চোখে মুখে নার্ভাসনেস ছড়িয়ে, শরীরের গঠন রোগা পাতলার সঙ্গে ভয়ার্ত চাহনি। আমরা দুজনে কেউ চিনি না এই ভদ্রলোককে। তার কাঁপা কাঁপা পদক্ষেপ দেখে আমার ডাক্তারি মন বলল লোকটা স্নায়ু পীড়নের ধকল সইতে না পেরে ভেঙে পড়ার মুখে এসে পৌঁছেছেন। বড় উত্তেজিত দেখাচ্ছে আপনাকে। বসুন, যা বলার তাড়াতাড়ি বলুন। আমার 11টায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। জানি কার সঙ্গে আছে, জানি মিস্টার নীল গিবসন আমার মনিব। আমি তার এস্টেটের ম্যানেজার মিস্টার হোমস। ওই লোকটা একটা অমানুষ, শয়তান, একটা পূর্ণ জানোয়ার। বড্ড শক্ত শক্ত কথা বলছেন, কিন্তু মনের কথা চট করে বোঝাতে চাই বলে বলছি। সময় খুব কম। এখানে আমাকে দেখতে পেলে আর রুখে নেই। আজ সকালে সেক্রেটারি ফার্গুসনের কাছে শুনলাম উনি আসছেন এখানে, তাই আর তার আগেই আমি এখানে ছুটতে চলে এলাম। আপনি না তার ম্যানেজার? ছিলাম, চাকরিতে জবাব দিয়েছি। ওই পাষণ্ড গিবসন দান ধ্যান করে শুধু নিজের কুকীর্তিগুলো ধামাচাপা দেওয়ার জন্য। সবচেয়ে জঘন্য ব্যবহার করেছে নিজের বউয়ের সঙ্গে। জানোয়ার কথাকার। কি করে মারা গেলেন মিসেস গিবসন বলতে পারবো না, তবে ওর জীবন দুর্বিষহ করে তুলেছিল ওই শয়তানটাই। মিসেস গিবসনের জন্ম গরমের দেশে ব্রাজিলে, জানেন তো? এই শুনলাম। স্বভাবটাও তাই তার গরমই ছিল। সূর্যের দেশে মেয়ে, আবেগে ভুগতেন সব সময়, স্বামীকে ভালোবাসতেন প্রাণ দিয়ে। এককালে খুবই রূপবতী ছিলেন, কিন্তু যেই তার রূপ যৌবন গেল, আরম্ভ হয়ে গেল ওই শয়তানের শয়তানি। আমরা সকলে মিসেস গিবসনকে ভালোবাসতাম, তার উপর অত্যাচার করার জন্য ঘৃণা করতাম ওই পিশাচ নীল গিবসনকে। বিশ্বাস করুন, ওই লোকটা অসম্ভব ধূর্ত আর বদমাস। ওর মুখের কথাই ভুলবেন না, নাম মাত্রই বলবে, কিন্তু ডাকবে তার বেশি। আমি চলি। হ্যাঁ, না, আটকাবেন না, প্রায় এসে গেলই বলে ওই হতভাগা নীল গিবসন। ঘড়ির দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে ঝড়ের বেগে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল এই বিচিত্র আগন্তুক। কিছুক্ষণ চুপ করে থাকার পর হোমস বলল, তাহলে নীল গিবসনের কর্মচারীরা মনিবের প্রতি খুব একটা অনুগত নয় দেখছি। ভালোই হলো, হুঁশিয়ারিটা কাজে লাগবে। ঠিক 11টার সময় সিঁড়িতে একজোড়া ভারী পায়ের শব্দ শোনা গেল। ঘরে ঢুকলেন স্বনামধন্য কোটিপতি। এক নজরেই হাড়ে হাড়ে বুঝলাম কেন ওই ম্যানেজার এই ভদ্রলোককে জমের মতন ভয় পান। এও বুঝলাম কেনই বা প্রতিদ্বন্দ্বী কারবারিরা অভিশাপের পাহাড় জমিয়েছে এর মাথায়। নিজের মনেই একটু কৌতুক করলাম। ভাবলাম আমি যদি স্কাল্পচার হতাম আর লৌহ কোটিং স্নায়ুতে এই মূর্তি গড়ার বায়না পেতাম, তাহলে মডেল হিসেবে বেছে নিতাম এই নীল গিবসন নামক ভদ্রলোকটিকে। এবড়ো খেবড়ো পাথরের মতন বিরাট দীর্ঘ চেহারায় আগাগোড়া প্রচন্ড লালসা আর অপরিমেয় ক্ষুধা যেন ছলকে বেরোচ্ছে। এব্রাহাম লিঙ্কনকে যদি সৎ কাজ থেকে ছেটে এনে বদ কাজে লাগানো হয়, তাহলে যা দাঁড়ায় নীল গিবসন তার মুখখানা যেন গ্রানাইট কুদে তৈরি, কঠিন, অনুতাপবিহীন, অজস্র কঠিন রেখায় অসংখ্য সংকট পেরিয়ে যাওয়ার চিহ্ন। ধূসর শীতল চোখ দিয়ে পর্যায়ক্রমে আমাদের দুজনকে মেপে নিলেন। প্রথমেই আমার পরিচয় দিল হোম। অভিবাদন ছেড়ে নিয়ে মার্কা মারা অ্যাটিটিউডে চেয়ার টেনে নিয়ে এসে বসলেন হোমসের একদম সামনে। পাঁচখানি স্বরে বললেন, টাকার অভাব হবে না মিস্টার হোমস, টাকা ছড়িয়ে দেবো আপনার সামনে, কিন্তু প্রমাণ করে দিন ভদ্রমহিলা নির্দোষ। বলুন, কত নেবেন? আমি নর্মালি জানি, তার থেকে বেশি কখনোই নিই না, বুঝলেন? বেশ, টাকার দরকার নাই থাকতে পারে, কিন্তু নাম ডাকের তো প্রয়োজন আছে। সারা ইংল্যান্ডে হইচই পড়ে যাবে এই কেস যদি ঠিক মতো সাজিয়ে দিতে পারেন। ধন্যবাদ, নাম ডাকের প্রয়োজন আমার নেই।
আমি আড়াল থেকেই কাজ করতে ভালোবাসি। সমস্যাটাই আমার কাছে একমাত্র আকর্ষণ। বাজে সময় নষ্ট না করে কাজের কথায় আসা যাক বলুন। খবরের কাগজেই নিশ্চয়ই সব জেনেছেন। একটা খবর বাদে, কোনটা? আপনার সঙ্গে মিস ডানবারের আসল সম্পর্কটা কি? কথাটা শুনেই হঠাৎ দারুণ চমকে উঠলেন এই ধনকুবে। তার কুতকুতে দুই চোখ যেন ঝলসে উঠল। চেয়ার থেকে উঠতে গিয়েও ফের বসে পড়লেন, সামলে নিলেন নিজেকে। মিস্টার হোমস, সীমা রেখে ডিউটি করবেন আশা করি। অবশ্যই। আর দেখুন, মিস ডানবারের সঙ্গে আমার সম্পর্ক মনিবের সঙ্গে কর্মচারীর সম্পর্কের মতোই। ছেলে মেয়েদের সঙ্গে যখন থাকে দেখাশোনা হয় শুধু তখনই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হোমস বলল, তাহলে আপনি আসতে পারেন। আমি ব্যস্ত মানুষ, বাজে কথায় সময় নষ্ট করতে চাই না। তার মানে? কেসটা ছেড়ে দিলাম। কারণটা কি? দাম বাড়াচ্ছেন নাকি ভয় পাচ্ছেন? সোজা জবাব দিন। সোজাসুজি বলছি, কেসটা জটিল। ভুল খবরে আরো জটিল হবে। তার মানে বলতে চান আমি মিথ্যা বলছি? ভদ্রভাবেই বলতে চেয়েছি, কিন্তু আপনি যখন সোজাসাপটা জানতে চাইছেন তাহলে প্রতিবাদ করব না। আমি তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম। সামনে দাঁড়িয়ে থাকা এই কোটিপতির মুখে ঐশাচিক ভাবের বিস্ফোরণ আর উদ্যত মুষ্টি দেখে। এই রে, লোকটা মারামারি হাতাহাতি করবে নাকি? হোমস কিন্তু ক্লান্তভাবে হেসে হাত বাড়ালো পাইপের দিক। মিস্টার গিবসন, গোলমাল করবেন না। ব্রেকফাস্টের পর চেঁচামেচি ভালো লাগে না আমার। যান যান, রাস্তায় গিয়ে একটু হাওয়া খান, মাথাটা ঠান্ডা হবে। আমি নীল গিবসনের প্রশংসা না করে সত্যি পারছি না। অসীম মনোবল মুহূর্তের মধ্যে শান্ত করে নিলেন নিজেকে। কাজটা কিন্তু ভালো করলেন না। আমাকে খাটিয়ে কেউ পার পায় না। অনেকেই ওরকম কথা বলে আমাকে, তবে দেখছেনই তো এখনো কিরকম বহাল তবিয়তেই আছে। আচ্ছা আসুন, সংসারে এখনো অনেক কিছু শিক্ষার বাকি আছে আপনার। ঝড়ের বেগে বেরিয়ে গেলেন নীল গিবসন। পাইপ টানতে টানতে স্বপ্নাচ্ছন্ন চোখে নীরবে কিছুক্ষণ কড়িকাঠ নিরীক্ষণ করল হোমস। কি উঠলে? এটাই বুঝলাম যে পথের কাঁটা যে লোক এভাবে সরাতে চায় তার পক্ষে রূপ যৌবনহীনা স্ত্রীকে সরিয়ে দেওয়াটা অসম্ভব কিছু নয়। মিস্টার বেটস ঠিকই তো বলছিলেন। আমারও তাই মনে হয়। কিন্তু গভর্নেন্সের সঙ্গেও সম্পর্কটা কি? একটা সম্পর্ক যে থাকতে পারে তা তুমি বা জানলে কি করে? স্রেফ ধাপ্পা মেরে। চিঠির ভাষা আবেগে কাঁপছে। সংযত গোছানো মোটেই নয়, কিন্তু সামনাসামনি কথা বলছেন বেশ রেখে ঢেকে। শুধু কর্মচারীকে বাঁচানোর জন্য এরকম কাণ্ড কেউ করবেন না। ভেতরে আরো ব্যাপার আছে। তাই সরাসরি ঘা মারতেই ফেটে বেরিয়ে এলো আসল মোড়। কিছুই জানি না, শুধু আঁচ করছি। তুমি দেখো, আমার মনে হচ্ছে উনি নিশ্চয়ই ফিরে আসবেন। আলবাত আসবেন। এইভাবে কেস ফেলে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। ওই 2 ঘন্টার আওয়াজ সিঁড়ি দিয়ে উঠে আসছে। সেই একই পায়ের শব্দ। এলো। আসুন মিস্টার গিবসন। এইমাত্র বলছিলাম ওয়াটসনকে আপনি এলেন বলে। অনেকটা মার্জিত পদক্ষেপে ঘরে প্রবেশ করলেন স্বর্ণকুবের। বুঝলাম হোমসের দাওয়াতেই কাজ হয়েছে, কিন্তু অপমানের জ্বালা চোখ থেকে এখনো যায়নি। কমন সেন্স দিয়ে বুঝেছেন কাজ উদ্ধার করতে হলে নতি স্বীকার করতেই হবে। ভেবে দেখলাম আপনি প্রশ্ন করছেন সঙ্গত কারণে, কিন্তু আমার সঙ্গে মিস ডানবারের সম্পর্কের প্রসঙ্গটা এই কেসে আসছে না। সেটা আমি বুঝবো। অর্থাৎ ডাক্তারের মতোই রোগীর সব খবর আপনি জানতে চান? হ্যাঁ, অফকোর্স। রোগীর পক্ষে কি সবকিছু গোপন করা ঠিক? দুম করে যদি একজন মহিলার সঙ্গে আসল সম্পর্ক কি জিজ্ঞেস করেন, স্পষ্ট কথা কি বলা যায়? প্রত্যেক মানুষেরই গোপন কথা থাকে, অন্যের প্রবেশ সেখানে নিষেধ। যাক, কি জানতে চান বলুন। যা সত্যি তাই। সংক্ষেপে বলছি, আমার স্ত্রী মেরিয়া পিন্টোকে বিয়ে করেছিলাম ব্রাজিলে 20 বছর আগে সোনা খোঁজার সময়। পরমা সুন্দরী বলতে যা বোঝায় মেরিয়া ছিল তাই। বিয়ের পর আবেগ যখন থিতি এলো, তখন দেখলাম ওর সঙ্গে আমার মনের মিল কোথাও নেই। আমার ভালোবাসায় ভাটা পড়ল, কিন্তু ওর ভালোবাসা যেমন ছিল তেমনই রয়ে গেল। লোকে বলে আমি নাকি নিষ্ঠুর হয়েছি স্ত্রীর প্রতি। হয়েছি ইচ্ছে করেই, যাতে আমাকেও ঘৃণা করতে পারে, কিন্তু এত করেও ভালোবাসায় এতটুকু চিপ ধরাতে পারে। এরপর আমাদের বিজ্ঞাপনের জবাবে ছেলে মেয়েদের শিক্ষার ভার নিতে এলো মিস গ্রেস ডানবার। কাগজে নিশ্চয়ই তার ছবি দেখেছেন। দুনিয়া জানে সে সুন্দরী। একই বাড়িতে তার মতো মেয়ের প্রতি দুর্বলতা না নিয়ে থাকা যায়? আমিও পারি। সেটা কি দোষের? দোষের হবে তখনই যখন আপনার মনোভাব ব্যক্ত করে ফেলবেন ভদ্রমহিলার কাছে। কেননা উনি এসেছেন আপনার আশ্রয়ে চাকরি করতে। দেখুন, আমি যা নই তা বলতে চাই না নিজেকে। জীবনে যা চেয়েছি পেয়েছি। মিস ডানবারকেও আমি চাই তার ভালোবাসা। সে কথা বলাও হয়ে গেছে। তাই নাকি? বলেছি উপায় থাকলে এখনই বিয়ে করতাম। টাকা যত লাগে দিতে রাজি। তার সুখের জন্য সর্বস্ব দিতেও প্রস্তুত। অসীম করুণা আপনার। মিস্টার হোমস, আমি নীতিজ্ঞান শুনতে আসিনি। অসহায় একটি মেয়ের সর্বনাশ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন, আর আমি তাকে আইনের চোখে নিরপরাধ প্রমাণ করার জন্য এই কেসটা নিয়েছি। আপনাদের মতো বড় লোকেদের জানা দরকার যে দুনিয়ায় সব জিনিস ঘুষ দিয়ে কেনা যায় না। এখন তা বুঝছি।
ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। মিস ডানবার আমার কোনো কথাই রাখেনি। সেই মুহূর্তে বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে চেয়েছিল। গেল না কেন? দুটো কারণ। প্রথমত, আমি কথা দিয়েছিলাম তার গায়ে হাত দেব না, এই কথাতেই সে থেকে যায়। কিন্তু আমি জানি কারণ আর একটা আছে, আমার উপর তার প্রভাবটাকে সে ভালো কাজে লাগাতে চেয়েছিল। কিভাবে? মিস্টার হোমস, মিস ডানবার আমার অনেক খবর রাখে। সাধারণ মানুষের ধারণার বাইরে যেটা, তেমন অনেক ক্ষমতা আমার আছে। আমি ইচ্ছে করলে ভাঙতে পারি, করতে পারি, শুধু তার ব্যক্তি বিশেষে নয়, এই সমাজ বা শহরকেও, এমনকি আমার জাতকেও। ব্যবসা বড় কঠিন খেলা, এ খেলায় দুর্বলের ঠাঁই নেই। আমি নিজে হেরে কাঁদিনি, অন্যের কান্নায় কখনো গলে যায়নি। কিন্তু মিস ডানবারের দৃষ্টিভঙ্গি অন্যরকম। সে বলে একজন মানুষের যেটুকু দরকার তার বেশি থাকার প্রয়োজন নেই, এবং 10,000 নিঃস্ব মানুষকে ধ্বংস করে একজন বিত্তবান হবে সেটা পাপ। সারা দুনিয়ার মঙ্গল এইভাবেই করেছিল, আমার কাজকে নিয়ন্ত্রণ করে। এই উদ্দেশ্যেও থেকে যায়। আর তারপরেই ঘটলো এই ঘটনা। ঘটনা সম্বন্ধে আপনার কি ধারণা? খুবই খারাপ। মেয়েদের মন বোঝাবার, বাইরে এক ভিতরে আর এক। প্রথমে তাই ঘাবড়ে গিয়েছিলাম। তবে কি জানেন, মিস ডানবারের বাইরেটাই একদিন দেখেছি। তারপর ভেবে দেখলাম তা নয়, ঈর্ষা জিনিসটা শুধু দেহ নয়, মনকে নিয়েও গড়ে ওঠে। মিস ডানবারের সঙ্গে আমার সম্পর্কটা যে কেবল মনের, আমার স্ত্রী তা টের পেয়েছিল। ডানবারের মনের প্রভাব যে আমার উপর প্রচন্ড, সেটা আমার স্ত্রী বুঝতে পেরে জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছিল। হাজারো রক্তের মধ্যে অ্যামাজনের হলকা রয়েছে তো। পিস্তল নিয়ে তাই খুন করতে গিয়েছিল মিস ডানবারকে, কিন্তু ধস্তাধস্তিতে সেইগুলি নিজের মাথাতেই লাগে। সম্ভাবনাটা আমিও ভেবেছি। ঠান্ডা মাথায় খুন করার বিকল্প সিদ্ধান্ত হিসেবে শুধু এটাই সম্ভব। কিন্তু মিস ডানবার তো তা মানছে না। তারপরেও ধরুন, আচ্ছন্ন অবস্থায় কোনো মানুষের পক্ষে রিভলভার সঙ্গে করে নিয়ে গিয়ে জামা কাপড়ের আলমারিতে রেখে দেওয়া বিচিত্র নয়। কি করছে সে হুঁশ হয়তো তখন ছিল না। পরে যখন পিস্তল পাওয়া গেল, তখন মিথ্যে বলা বা অস্বীকার করাটাও স্বাভাবিক। এই যে সিদ্ধান্ত, এর বিপক্ষে কি পয়েন্ট থাকতে পারে বলুন? মিস ডানবার নিচে হয়তো। ঘড়ির দিকে তাকিয়ে হোমস বলল, সকালটা যাবে পারমিট বার করতে। সন্ধ্যের ট্রেনে মোটামুটি উইনচেস্টার পৌঁছে যাব। ভদ্রমহিলার সঙ্গে দেখা না করা পর্যন্ত এ নিয়ে স্পষ্ট কিছু বলা বা আপনার সঙ্গে একমত হওয়া সম্ভব নয়। সরকারি অনুমতি বার করতে একটু দেরি হলো। উইনচেস্টার না গিয়ে সেদিন আমরা গেলাম নীল গিবসনের এস্টেট থার্ড প্লেসে। মিস্টার গিবসন নিজে এলেন না, অবশ্য সার্জেন্ট কোভেন্ট্রির ঠিকানা দিয়ে দিলেন। কেসটা প্রথম ইনি তদন্ত করেছেন। রোগা লম্বা বিবর্ণ চেহারার মানুষ, যা জানেন যেন তার চাইতে ঢের কম বলেন। এমনই একটা রহস্য আর গোপনীয়তা জাগিয়ে রাখেন হাবেভাবের মধ্যে। কথা বলতে বলতে হোমস গলার স্বর ফিসফিসিয়ে নামিয়ে এনে এমন একটা ভাব করলো যেন খবরটা দারুণ কিছু, কিন্তু আসলে তার নিহাতি মামুলি। এইসব কায়দা টায়দার আড়ালে লোকটা অতি সজ্জন এবং ভালো মানুষ। এ রহস্য কিনারা করার মতো বুদ্ধি যে তার ঘটে নেই, যে কোনো সাহায্য পেলে বলতে যাবেন তা স্বীকার করে বসলেন অকপটে। জানেন তো মিস্টার হোমস, স্কটল্যান্ড ইয়ার্ডে সাহায্য নেওয়া মুশকিল হয়। কেস ফয়সলা করে কৃতিত্বরা তারাই নিয়ে যায়, আর এদিকে আমাকে দুর্নামের সমুদ্রে ডুবিয়ে মারে। সেদিক দিয়ে আপনি অনেক ভালো, সোজা লোক। অনেক সুনাম শুনেছি আপনার। আমি আবার কারোর সাথে পাশে থাকি না, বুঝলেন? কেসগুলো সলভ করলেও নিজের নাম কখনো সেগুলোর সাথে জড়াই না। একদম একদম উপযুক্ত কথাই বলেছেন মিস্টার হোমস। ডক্টর ওয়াটসনকে নিশ্চয়ই বিশ্বাস করা যায়। চলুন তাহলে ঘটনাস্থলে যাওয়া যাক। তার আগে একটা কথা আপনাদের বলতে চাই। আচ্ছা, মিস্টার নীল গিবসন নিজেই খুন করেননি তো? ঠিক ঠিক, আমিও ভেবেছি সেই রকম। এমন কি আর সাদে ভাবছি? মিস ডানবারকে দেখলে বুঝবেন, অমন মেয়ে ত্রিভুবনে নেই। পথের কাঁটা বউকে সরিয়ে দিয়েছেন নীল গিবসন নিজেই। আমেরিকানরা সব পারে, কথায় কথায় বন্দুক চালায়। পিস্তলটাও তো তারই। প্রমাণ পেয়েছেন? এক জোড়া পিস্তলের একটাই খুন হয়েছেন মিসেস গিবসন। জোড়া পিস্তল? তাহলে আরেকটা কোথায়? বাড়িময় তো পিস্তল ছড়ানো, মিলিয়ে দেখা এখনো সম্ভব হয়নি যদিও, তবে বাক্সের মধ্যে দুটো পিস্তলের জায়গা আছে দেখেছি। কিন্তু মিলিয়ে না দেখলে নিঃসন্দেহ হবেন কি করে? চলুন না, গিয়ে দেখবেন কোন সাজিয়ে রেখেছি সব। পরে দেখবো, এখন চলুন অকুস্থলে। সার্জেন্ট কভেন্ট্রির সাদাসিধে কটেজটাই স্থানীয় পুলিশ ফাঁড়ি। এখান থেকে হেঁটে গেলাম প্রায় 1/2 মাইল পথ। ঝরা ফার্নের সোনালি আর ব্রোঞ্জ পাতায় ছাওয়া অনুর্বর গুল্ম প্রান্তর পেরিয়ে পৌঁছালাম থার্ড প্লেসের এস্টেটে ঢোকার সাইড গেটের সামনে। বিশাল বাড়ি, তার অর্ধেক তৈরি গাছের গুড়ি দিয়ে। আমাদের পাশেই তপবনে আকীর্ণ জলা যেখানে সংকীর্ণ, ঠিক সেই জায়গায় গাড়িতে যাওয়ার পাথুরে ব্রিজ। দুপাশে জলা বিস্তৃত হয়ে লেকের আকার নিয়েছে। ব্রিজে উঠবার মুখে সার্জেন্ট দাঁড়িয়ে গেলেন, জমির দিকে আঙুল তুলে বললেন, এই তো, এইখানে পাওয়া গেছে মিসেস গিবসনের দেহ। লাশ সরানোর আগে আপনি এসেছিলেন তো? নিশ্চয়ই, সঙ্গে সঙ্গে খবর পাঠিয়েছিল আমাকে। কি খবর পাঠিয়েছিল?
মিস্টার গিবসন নিজের লোকমুখে খবর শুনেই সবাইকে নিয়ে বাড়ি থেকে ছুটে আসেন এখানে। পই পই করে প্রত্যেককে বলে দেন পুলিশ না আসা পর্যন্ত যেন কিছু না সরানো হয়। বুদ্ধিমানের কাজ করেছিলেন। খবরের কাগজে লিখেছে খুব কাছ থেকে নাকি গুলি করা হয়েছে। খুবই কাছ থেকে, মাথার ডান পাশে। একটু পেছনে। লাশ কিভাবে পড়েছিল? চিত হয়ে, ধস্তাধস্তি কোনো চিহ্ন পাইনি। বাম উঠোয় আঁকড়ে ধরা ছিল মিস ডানবারের লেখা চিরকুটটা। আঁকড়ে ধরেছিলেন? হ্যাঁ মিস্টার হোমস, একদম জোরে আঁকড়ে ধরেছিলেন। আঙ্গুল খুলতে হিমশিম খেয়ে গেছি মশাই। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এ থেকে বোঝা যায় মিথ্যে সূত্র হিসাবে চিরকুটটা খুনের পর হাতে গুজে দেওয়া সম্ভব ছিল না। চিরকুটের বয়ানও তো খুব ছোট। রাত 9টায় থর ব্রিজে থাকবো। জি ডানবার, তাই তো? আগে আচ্ছা, মিস ডানবার স্বীকার করেছেন যে ওই চিরকুট তারই লেখা? করেছেন। কেন দেখা করতে এসেছিলেন বলেছেন? যা বলবার জেলা আদালতে বলবেন বলেছেন। ইন্টারেস্টিং সমস্যা, বিশেষ করে চিঠির ব্যাপারটা। আগে হ্যাঁ, একমাত্র অকাঠ্য প্রমাণ। কিন্তু চিঠিখানা হাতের মুঠোয় নিয়ে কেন দেখা করলেন গিবসন? চিঠি পেয়েছিলেন রাত 9টার আগে, ঘন্টাখানেক আগে তো বটেই। অতক্ষণ পরেও চিঠিটা ধরে রইলেন কেন? চিঠি নিয়ে নিশ্চয়ই কথা হচ্ছিল না? অদ্ভুত নয় কি? সেই রকমই তো দেখছি। এখন তবে বসে বসে একটু ভাবা যাক। কথাটা বলে হোমস পাথরের পাঁচিলে বসে তীক্ষ্ণ চোখে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠে দৌড়ে গেল ব্রিজের উল্টো দিকের পাঁচিলের সামনে। পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাসটা বের করে পাথরের কারুকাজ দেখতে দেখতে উত্তেজিত হয়ে বলল, অদ্ভুত তো, ভারী অদ্ভুত। মানে এটা আমিও দেখেছি স্যার, পাথরে চটা উঠে গেছে। অনেক লোক যায় তো ব্রিজ পেরিয়ে, তাদেরই কারোর কীর্তি। পাথরটা ধূসর, কিন্তু চটা উঠে যাওয়ায় এক জায়গায় সাদা দেখাচ্ছে। 6 পেনি মুদ্রা সাইজে খানিকটা জায়গা ভেঙে গেল, যেন একটা জোরালো চোট লেগেছিল ঠিক ওই জায়গাতে। বেশ জোরে ঘা মেরে ভাঙা হয়েছে দেখছি। হাতের ছুরি দিয়ে গায়ের জোরে মারলো পাছি, কিন্তু পাথর চটাতে পারলো না। বেশ কড়া মার লেগেছে বড় অদ্ভুত জায়গায়। ওপর থেকে নয়, নিচ থেকে। পাঁচিলের তলার কিনারায় দেখেছেন? কিন্তু লাশ পড়েছিল এখান থেকে কম করেও 15 ফুট। তা ঠিক, তাহলেও ব্যাপারটা তুচ্ছ নয়। পায়ের ছাপটা পেয়েছেন? মাটি লোহার মতো শক্ত, কোনো ছাপ নেই। ওয়েল, তাহলে বাড়ির ভিতরে যাওয়া যাক। আগে অস্ত্রগুলোতে, তারপর উইনচেস্টারে মিস ডানবারের সাথে কথা বলবো। নীল গিবসন তখনও ফেরেনি শহর থেকে। ম্যানেজার মিস্টার মার্লো বেটস ছিলেন। তিনি আমাদের তার মনির সংগৃহীত রকমারি সাইজের বন্দুক পিস্তল দেখাতে দেখাতে তাচ্ছিল্য সুরে বললেন, মাথার কাছেও গুলি ভরা পিস্তল নিয়ে ঘুমন মিস্টার গিবসন। শত্রুর শেষ নেই। যা ব্যাপার স্যাপার ওনার হবেই বা না কেন, আমাদের সঙ্গেও মাঝে মাঝে এমন কাণ্ড করে বসেন যে ভয়ে সিটিয়ে থাকি। মিসেস গিবসনও নিশ্চয়ই আতঙ্কে থেকেছেন যে কটা দিন বেঁচেছিলেন। মারধর করতে কখনো দেখেছেন? না, তবে কথা শুনেছি চাকর বাকরদের সামনে স্ত্রীকে যা মুখে আসে তাই বলে গেছেন। স্টেশনের দিকে যেতে যেতে হোমস বলল, এই ধনকুবেরের প্রাইভেট লাইফ খুব একটা উজ্জ্বল নয় দেখা যাচ্ছে। ওই ম্যানেজার ভদ্রলোক সম্বন্ধে যত মন্দ কথাই বলুন না কেন, শহর থেকে বিকেল 5টা নাগাদ ফেরার পর চৌকাঠ পেরুননি খুনের খবর পাওয়ার আগে পর্যন্ত। 8:30টার সময় তো ডাইনিং রুমে ছিলেন। আবার মিস ডানবার খুনের ঠিক আগেই মিসেস গিবসনের কাছে ছিলেন। মুখে স্বীকার করছেন, তার বেশি তবে কিছু বলছেন না। উকিল নাকি বারণ করেছে। এই ভদ্রমহিলার সঙ্গে দেখা না করা পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না। শুধু একটা ব্যাপারের জন্য এটাকে খুন বলে ধরে নিচ্ছি না। আচ্ছা কি ব্যাপার বলো তো? ওরই জামা কাপড়ের আলমারিতে পিস্তল খুঁজে পাওয়াটা। বলো কি? সেইটাই যে ওর বিপক্ষের সবচেয়ে বড় অকাট্য প্রমাণ। খুব অকাট্য নয় ওয়াটসন, কাগজ পড়েই খটকা লেগেছিল। কাছে এসে অসঙ্গতিটা আরো চোখে পড়ছে। সঙ্গত কারণটার খোঁজ যতক্ষণ না পাচ্ছি, ধরে নেব কোথাও একটা চোখে ধুলো দেওয়ার চেষ্টা চলছে। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। ওয়াটসন, ধরো তুমি একজন মহিলা, খুব ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিত পন্থায় প্রতিদ্বন্দ্বীকে হনন করতে চাও। প্ল্যান ঠিক করে ফেললে, একটা চিরকুটও লেখা হলো। খুন যে হবে সেও এলো, হাতে তোমার অস্ত্রটাও আছে। খুন করলে ভারী নিখুঁত কাজ, কোথাও কোনো ফাঁক রইল। এরপর কি বলতে চাও? অপরাধী হিসাবে তোমার এত সুনাম নষ্ট করবে? পাশের জঙ্গলে অস্ত্রটাকে ছুঁড়ে না ফেলে দিয়ে সেটাকে এনে নিজেরই ওয়ার্ড্রোবে সযত্নে রেখে দেবে? ওখানে ফেলে দিলে তো জীবনেও কেউ খুঁজে পাবে না। কিন্তু এমন একটা জায়গায় রাখলে সবার আগে যেখানে সার্চ করা হবে। ওয়াটসন, তুমি যে ধুরন্ধর চোখলি, এই অপবাদ তোমার প্রাণের বন্ধুও তোমাকে দেবে না। তার সত্ত্বেও বলবো, এরকম বোকা বোকা কাজ তোমার দ্বারাও জীবনে সম্ভব নয়। এত ঠান্ডা মাথায় যেখানে খুন করা হয়,
ঠিক ততটাই ঠান্ডা মাথায় সেখানে খুনের প্রমাণগুলো সরানো হয়। না হে, মারাত্মক ভুল ধারণার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের। তুমি ঠিকই বলেছো, কিন্তু এরপরেও তো অনেক কিছু অস্পষ্ট থেকে যাচ্ছে। তাহলে ব্যাপারটাকে একটু স্পষ্ট করার চেষ্টা করা যাক। দৃষ্টিকোণ পাল্টে গেলেই আগে যা ধোয়াটে পরে তার সূত্র হয়ে ওঠে। যেমন ধরো, এখানে ধোয়াটে ব্যাপার হচ্ছে রিভলভার। মিস ডানবার বারবার বলছেন রিভলভার তিনি রাখেননি। নতুন থিওরি অনুসারে তিনি সত্যিই বলছেন যদি ধরেও নিই তাহলে কেউ এই জিনিসটা তার ওয়ার্ডরোবে রেখেছে। কে রেখেছে? এমন কেউ যে তাকে দোষী সাব্যস্ত করতে চায়। এই ব্যক্তি কি প্রকৃত অপরাধী নয়? আহা, দেখলে কিভাবে সঠিক তদন্তের লাইন ধরে ফেললাম। সরকারি অনুমতি পেতে দেরি হলো বলে উইনচেস্টারে রাত কাটাতে আমরা বাধ্য হলাম। পরদিন সকালে মিস ডানবারের আইনবিদ উঠতি ব্যারিস্টার কামিংসকে নিয়ে গেলাম ভদ্র মহিলার কারাকক্ষে। পরম সুন্দরী কাউকে দেখবো বলেই আশা করে গেছিলাম, কিন্তু এরকম আশ্চর্যরূপ দেখবো ভাবতেও পারিনি। তাপুটে কোটিপতিও যে কেন এর কথায় উঠবোস করেন তা হাড়ে হাড়ে উপলব্ধি করলাম। ভদ্রমহিলা কৃষ্ণাঙ্গী, চুলো কালো, ধারালো চোখে মুখে এমন একটা ভাব বিচ্ছুরিত হচ্ছে যা দেখে বোঝা যায় এর দ্বারা কোন রকম অপকর্মই সম্ভব নয়। মহৎ কাজ ছাড়া আর কিছুতেই সায়নি। জালে জড়িয়ে পড়া অসহায় প্রাণীর মতো কালো চোখ দুটিতে ভাসছে আকুলতা আর আরতি বেরোবার পথ যে আর নেই তা অন্তর দিয়ে যেন বুঝতে পেরেছেন। এই অবস্থায় যখন দেখলেন বিখ্যাত গোয়েন্দা এসেছে তাকে বাঁচাতে, তখন রং ফুটলো তার দুই গাল, আলো জাগলো দুই চোখে। খাটো গলায় উত্তেজনা ভাসিয়ে বললেন, মিস্টার হোমস, আপনি নিশ্চয়ই মিস্টার নীল গিবসনের মুখে শুনেছেন যে আমার সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে, তাই না? শুনেছি, কিন্তু কোর্টে সব কথা খুলে বলেননি কেন? আমি ভেবেছিলাম একদিন সব সত্যি প্রকাশ পাবে। আসলে কি বলুন তো, ঘরোয়া কেলেঙ্কারিটা পাবলিকের সামনে আনতে চাইনি। আমি চাইনি কেউ কিছু জানুক, কিন্তু এখন তো দেখছি সত্যি কিছু প্রকাশ পাচ্ছেই না, আরো সবকিছু কেমন যেন তলিয়ে যাচ্ছে মিস্টার হোমস। তা ঠিক, আপনার অবস্থা এখন খুবই দুরূহ। কাজেই আমার অনুরোধ, কিছু লুকোবেন না। না না, আমি কিচ্ছু লুকাবো না, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে এবার বলুন, মিসেস গিবসনের সঙ্গে আপনার সম্পর্ক আসলে কিরকম ছিল? আমার সাথে মিসেস গিবসনের সম্পর্কের কথা জিজ্ঞাসা করছেন মিস্টার হোমস? তাহলে আপনাকে জানাই, আমার সাথে ওনার সম্পর্কটা ছিল ঘৃণার, বিদ্বেষের এবং ঈর্ষার। উনি আমাকে দু চোখে দেখতে পারতেন না। জানি না, গরমের দেশের মেয়ে ছিলেন বলে হয়তো ওনার স্বভাবখানাও অমনই ছিল। আধা আধি কিছু করতেন না, যা করতেন পুরোপুরি করতেন। আমাকে ঘেন্না করার ব্যাপারেও তাই। ওনার স্বামীর সঙ্গে আমার সম্পর্কটা আত্মিক এবং সম্পূর্ণ মানসিক। এছাড়া আমিও বাড়িতে মিসেস গিবসনের মঙ্গলের জন্যই থেকে গিয়েছিলাম। তা অবশ্য একবারও বুঝতে পারেননি ভদ্রমহিলা, বা বলতে পারি বোঝার চেষ্টাও করেননি। এখন দেখছি আমি না থাকলেও না ও বাড়িতে কোনো দিনও সুখ ফিরে আসতো না, কোনো দিনও না। ঠিক কি কি ঘটেছিল সেই রাতে পর পর বলে যান। বলবো মিস্টার হোমস, অবশ্যই বলবো, কিন্তু কতগুলো ব্যাপারের অর্থ বুঝিয়ে বলতে পারবো না আপনাকে। আপনি না পারলেও অন্য কেউ পারবে, আপনি খালি ঘটনাগুলো বলে যান। মিসেস গিবসনের চিঠিখানা পেয়ে আমি সেই দিন থর ব্রিজে গিয়েছিলাম। বোধহয় সকালবেলা স্কুল রুমে উনি নিজের হাতেই চিঠিখানা রেখে গিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, ডিনারের পর যেন ওনার সাথে দেখা করি, খুব জরুরি দরকার কথা আছে। আর আমার জবাবখানা যেন বাগানের দিকে একটা সূর্যঘড়ি রয়েছে, ওই সূর্যঘড়ির ওপর রেখে আসি। আর হ্যাঁ, আর একটা কথা, চিঠিতে এটাও লেখা ছিল যে চিঠিখানা পড়া শেষ হলে আমি যাতে এই চিঠিটাকে পড়িয়ে ফেলি। সম্পূর্ণ চিঠিটা শেষ হবার পর আমি একটু অবাক হইনি, কারণ আমি তো জানতামই উনি ওনার স্বামীকে জমির মতো ভয় করেন। মিস্টার গিবসন ওনার সাথে অত্যন্ত নিষ্ঠুর ব্যবহারও করতেন, সেটা সবাই জান। এ নিয়ে অবশ্য আমি অনেকবার ওনাকে বকাবকিও করেছি। মিসেস গিবসন কিন্তু আপনার চিঠি পড়াননি, রাদের খুব যত্ন করে রেখে দিয়েছিলেন। হ্যাঁ মিস্টার হোমস, আমি জানি আমার চিঠিখানা উনি পড়াননি, আর এই ব্যাপারটাতে আমি খুব অবাকও হয়েছি। জানি তো, মৃত্যুর সময় আমার চিঠিখানা ওনার হাতের মুঠোর মধ্যেই ছিল। ওকে, তারপর কি হলো? ওনাকে যে কথা দিয়ে ফেলেছিলাম, সেই জন্য ওই দিন নির্দিষ্ট সময়ের মতো থর ব্রিজে গেলাম। যাওয়ার পর বুঝলাম কিভাবে মনে প্রাণে আমাকে উনি ঘেন্না করেন। জানেন, এক বাড়িতে এতদিন থেকেছি, অথচ একবারের জন্য উনি বুঝতে দেননি আমি ওনার কতখানি দুচক্ষের বিষ। বুঝিয়ে দিলেন সেই দিন, যা মুখে এলো আমাকে বলে গেলেন। ছি 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 ছি, সেসব কথা শুনো পাপ।
কানে হাত চাপা দিয়ে পালিয়ে আস্তে আস্তে শুনলাম থর ব্রিজের মুখের কাছটাতে দাঁড়িয়ে উনি চিলের মতো চেঁচিয়ে চেঁচিয়ে সমানে আমার মুন্ডুপাত করে চলেছেন। মৃতদেহ পরে কোথায় পাওয়া গেল? সেদিন উনি যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক তার থেকে কয়েক গজ দূরেই ওনার মৃতদেহ পাওয়া গেছিল। ফেরার পথে গুলি ছোড়ার শব্দ শুনেননি? না না মিস্টার হোমস, একদমই না। ফেরার পথে আমি কোনো গুলির আওয়াজই শুনতে পাইনি। তবে সত্যি বলতে ওই দিন ভীষণ উত্তেজিত ছিলাম। কোনো কিছু শোনবার বা দেখবার মতো মনের অবস্থা আমার ছিল না। সোজা নিজের ঘরে চলে আসি। সকালের আগে আবার ঘর থেকে বেরিয়েছিলেন? হ্যাঁ, মিসেস গিবসন খুন হয়েছেন শুনেই তো সবার সঙ্গে দৌড়ে বেরিয়ে গিয়েছিলাম। মিস্টার গিবসনকে তখন দেখেছিলেন? হ্যাঁ, ব্রিজ থেকে ফিরে ডাক্তার আর পুলিশকে তো উনি খবর পাঠাচ্ছিলেন। ওনাকে কি খুব বিচলিত মনে হয়েছিল? দেখুন মিস্টার হোমস, মিস্টার গিবসন একজন শক্ত মানুষ। ভেতরের আবেগ খুব একটা সহজে তিনি বাইরে প্রকাশই করেন না। তা সত্ত্বেও আমার ওই দিন মনে হয়েছিল স্বাভাবিকভাবেই উনি ভেতরে ভেতরে খুবই শক পেয়েছেন। এবার আসল পয়েন্টে আসা যাক। পিস্তলটা আগে দেখেছিলেন? জীবনেও না। পাওয়া গেল কখন? পরের দিন সকালে যখন পুলিশ এলো তখনই পাওয়া গেল। আপনার জামা কাপড়ের মধ্যে? হ্যাঁ, নিচের তাকে। কতক্ষণ সেখানে ছিল বলে মনে করেন? তার আগের সকালেও ছিল না। কি করে জানলেন? ওয়ার্ডরোব গুছিয়েছিলাম বলে। তাহলে ঘরে ঢুকে কেউ পিস্তলটা রেখে গেছে আপনাকে ফাঁসানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে মিস্টার হোমস। কিন্তু কখন? হয়তো খাবার সময়, অথবা যখন আমি ছেলে মেয়েদের নিয়ে স্কুল ঘরে ছিলাম তখন। চিঠি পাওয়ার পর ওই ঘরেই ছিলেন? সমস্ত সকালটাই ছিলাম। পাথরের ব্রিজে একটা জায়গায় চটা উঠে গেছে, সদ্য পাথর ভেঙেছে। লাশ যেখানে পড়েছিল ঠিক তার উল্টো দিকে। কেন বলতে পারেন? না, আমি জানি না। আমি বলতে পারবো না মিস্টার হোমস। হয়তো নিছকই এটা কাকতালীয় ব্যাপার। খুবই অদ্ভুত কাকতালীয় মিস ডানবার, খুবই অদ্ভুত। ঠিক যেখানে যেই সময় খুন হলো ঠিক সেই সময় সেই জায়গাতেই পাথরের চটা উঠে কেন? কিন্তু কিন্তু উঠবেই বা কি করে? গায়ের জোরে পাথরে ঘা না মারলে ওভাবে চটা তো ওঠানো যায় না। মিস ডানবারের এই কথায় কোনো জবাব দিল না হোমস। আচমকা টান টান হয়ে গেল ওর পাণ্ডু মুখখানা। যেন মিস ডানবারের কথায় কোনো ক্লু পেল সে। ধূসর দুই চোখে ভেসে উঠল চকচকে দৃষ্টি। এ দৃষ্টি আমি চিনি। রহস্যকূপের গভীরে তলিয়ে সূত্র অন্বেষণে ধ্যানস্থ এখন বিশ্বের শ্রেষ্ঠ রহস্য সন্ধানী সে। ধ্যানমগ্ন সেই মূর্তির সামনে আমি ব্যারিস্টার মানুষ বা মিস ডানবারের কথা বলারও সাহস হলো না। আচমকা তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে প্রচন্ড স্নায়বিক শক্তিতে থর থরিয়ে কেঁপে উঠে যেন ফেটে পড়ল হোমসের আপ। ওয়াটসন, চলো, কুইক কুইক! কি 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 হলো মিস্টার হোমস? মিস্টার হোমস, মিস্টার হোমস শুনছেন? মাই ডিয়ার লেডি, অন্ধকারে আলো দেখা যাচ্ছে, রহস্যের মেঘ উঠে যাচ্ছে। মিস্টার কামিংস, শিগগিরই সারা ইংল্যান্ড কাঁপিয়ে দেওয়ার মতো একখানা কেস দেবো আপনাকে। মিস ডানবার, খবর পাবেন কাল সকালেই। উইনচেস্টার থেকে থর্ড প্লেস খুব একটা লম্বা পথ নয়, কিন্তু ট্রেনে বসে ছটফট করতে লাগলো হোমস। পথ যেন আর ফুরোচ্ছে না। থার্ড প্লেসের কাছাকাছি আসতেই আচমকা আমার মুখোমুখি বসে দু হাত আমার হাঁটুর উপর রেখে দুই চোখে ভীষণ কৌতুক নিয়ে বলল, ওয়াটসন, এরকম অ্যাডভেঞ্চারে বেরোলেই সঙ্গে পিস্তল রাখো না তুমি? ওর প্রশ্নের উত্তরে হ্যাঁ সূচক ঘাড় নাড়লাম। আসলে এটা রাখি ওর জন্যই। সমস্যায় ডুবে গেলে আত্মরক্ষার খাতিরে পিস্তল দেওয়ারও খেয়াল থাকে না হোমসের। তাই বহুবার প্রয়োজনের মুহূর্তে আমার পিস্তল বাঁচিয়ে দিয়েছে ওর অমূল্য জীবন। জানি জানি, তুমি আমার জন্যই ওটা রাখো তোমার সঙ্গে। পিস্তলটা এবারও নিয়ে এসেছো তো? হিপ পকেট থেকে বার করে দিলাম হাতিয়ার। ক্যাচ খুলে বুলেটগুলো হাতে নিয়ে হোমস বলল, বড্ড ভারী দেখছি। নিরেট বলেই ভারী। মিনিট খানেক কি যেন ভাবলো হোমস, তারপর তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ওয়াটসন, এই তদন্তে তোমার পিস্তল একটা বড় ভূমিকা নিতে যাচ্ছে। এই হেয়ালি না করে পরিষ্কার করে একটু বুঝিয়ে বলবে? এই দেখো, আমি কিন্তু সিরিয়াস। একটা টেস্ট করব, সেখানে যদি তোমার পিস্তল পাশ করে যায় তাহলেই কেল্লা ফতে। একটা বুলেট বাইরে রাখলাম, 5টা ভেতরে, আরো ওজন বাড়লো। ওর মাথায় যে কিসের খেলা চলছে বিন্দু বিসর্গ বুঝতে পারলাম না। বসে রইলাম চুপচাপ। হ্যাম্পশায়ার স্টেশনে পৌঁছে একটা হর্স ক্যারেজ নিয়ে হাজির হলাম সার্জেন্ট কভেন্ট্রির আস্তানায়। কোনো ক্লু পেয়েছেন নাকি মিস্টার হোমস? সেটা নির্ভর করছে ডক্টর ওয়াটসনের পিস্তল কিরকম ব্যবহার করে আমাদের সঙ্গে সেটার ওপর। এই নিন পিস্তলটা। 10 গজ সরু দড়ি দিতে পারবেন? সার্জেন্ট কভেন্ট্রি একটা সরু দড়ি জোগাড় করে হোমসের হাতে দিল। হ্যাঁ, এতেই হবে। চলো, এবার অভিযানের শেষ পর্ব শুরু করা যাক।
তখন সূর্য ডুবছে। হ্যাম্পশায়ারের দিগন্ত বিস্তৃত তরঙ্গায়িত জলাজমি অপূর্ব সুন্দর লাগছে পড়ন্ত আলো। হোমসের মস্তিষ্ক আদেও সুস্থ আছে কিনা সে সন্দেহ হরেক রকম ভাবে প্রকাশ পাচ্ছে সার্জেন্টের তীর্যক চাহনির মধ্যে। অকুস্থলে গিয়ে বুঝলাম বাইরে যতই স্থির থাকতে চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে দারুণ উত্তেজিত হয়েছে হোম। আগে কয়েকবার লক্ষ্যভ্রষ্ট হয়েছি তুমি জানো। আমি সহজাত অনুভূতি দিয়ে বুঝতে পারি লক্ষ্যটা কোথায়। তা সত্ত্বেও অনেক সময় বেকার খেটে মরেছি। এই কেসেও উইনচেস্টার জেলে বসেই বিদ্যুৎ চমকের মতো সম্ভাবনাটা খেলে গেছে মাথার মধ্যে। দেখা যাক তা কত সত্যি। হাঁটতে হাঁটতেই টোয়াইন শুধু একদিক শক্ত করে বেঁধে নিয়েছিল রিভলভারের হ্যান্ডেলে। অকুস্থলে পৌঁছে সার্জেন্টের মুখে শোনে ঠিক কোন জায়গায় পড়ে থাকতে দেখা গেছে মিসেস গিবসনের মৃতদেহ। তারপর খুঁজে পেতে একটা বড় সড়ো পাথর এনে সুতোর আর একদিক বাঁধল পাথরে, ঝুলিয়ে দিল পাথরের পাঁচিলের অন্যদিকে। পাথর ঝুলতে লাগলো জলের ঠিক উপরে। তারপর লাশ যেখানে পড়েছিল ঠিক সেই জায়গা দাঁড়িয়ে টান টান সুতোয় বাঁধা আমার পিস্তলটা হাতে নিয়ে বলল, এইবার। এই বলেই পিস্তল ঠুসে ধরল নিজের রগে এবং মুঠি আলগা করলো পর মুহূর্তে। চোখের পলক ফেলতে না ফেলতে ঝুলন্ত পাথরের ওজন পিস্তলটাকে স্যাট করে টেনে নিয়ে গেল ব্রিজের ওপর দিয়ে। ঠকাং করে লাগলো উল্টো দিকের পাঁচিলে এবং চোখের নিমেষে পাঁচিল টপকে অদৃশ্য হয়ে গেল জলের তলায়। এক লাফে পাথুরে পাঁচিলের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে বিষম উল্লাসে যেন ফেটে পড়ল হোমস। ইয়েস, পেয়েছি পেয়েছি। এর চেয়ে অকাট্য প্রমাণ আর হয় না। দেখলে তো ওয়াটসন, দেখলে তো সমস্যার সমাধান করলো তোমার ওই রিভলভার। আমি দেখলাম পাঁচিলের তলার দিকে চটা উঠে গেছে পিস্তলের খায় এবং আগের চটার ঠিক পাশে। সাইজ এবং আকার হুবহু এক। বিস্মিত সার্জেন্টের মুখোমুখি দাঁড়িয়ে হোমস বলল, আজ রাতটা সরাইখানাতে কাটাবো। এর মাঝে আমার বন্ধুর রিভলভারটা উদ্ধার করে দিন কেমন? আর পাশেই পাবেন সুতো আর পাথর বাঁধা আর একটা রিভলভার, মিস্টার গিবসনের জুডিদার রিভলভার, যা দিয়ে হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে গিয়ে নিজের অপরাধ গোপন করে নিরপরাধীকে ফাঁসি কাঠে ঝোলাতে চাইছিলেন মিসেস গিবসন। মিস্টার গিবসনকে জানিয়ে দেবেন কাল সকালে আমি যাব ওনার কাছে। তারপর মিস ডানবারকে ছাড়ানোর ব্যবস্থা করা যাবে। সেই দিনই রাত্রে সরাইখানায় বসে পাইপ টানতে টানতে হোমস বলল, ওয়াটসন, থর ব্রিজ রহস্য নিয়ে তুমি গল্প নিশ্চয়ই লিখবে, কিন্তু আমার সুনাম খুব একটা বাড়বে না। আমার গোয়েন্দাগিরির আর্টের মূল ভিত হলো কল্পনা আর বাস্তবের সহাবস্থান, কিন্তু এই কেসে আমি তার কোনোটাই ব্যবহার করতে পারিনি। পাথরের চটা চোখের সামনেই ছিল, কিন্তু অত বড় সূত্রটা দেখেও কল্পনাকে কাজে লাগাতে দেরি করেছি। মিসেস গিবসনের মনে যে খেলা চলছিল তা এত গভীর যে বাইরে থেকে বোঝার সাধ্যই কারোর ছিল না। ভালোবাসা কিন্তু বিকৃত হলে অঘটন ঘটতে পারে। মিসেস গিবসন ভেবেছিলেন যে তার স্বামী ওনার সাথে যেই গর্হিত আচরণ করছেন তার ইন্ধন জুগিয়ে চলেছেন মিস ডানবার। তাই প্রথমে নিজেকে হনন করে মিস ডানবারকে এমন দণ্ড দিতে চেয়েছিলেন যা আকস্মিক মৃত্যুর চাইতে অনেক বেশি ভয়াবহ। প্লট তৈরি করলেন খুব ভেবে চিন্তে নিখুঁত ভাবে। কায়দা করে চিঠি লিখে নিলেন মিস ডানবারকে দিয়ে। দেখে মনে হবে যেন তিনি নিজেই দেখা করতে গিয়েছিলেন থর ব্রিজে। কেবল শেষ মুহূর্তে একটু বাড়াবাড়ি করে ফেলেছিলেন চিরকুটটাকে মুঠোয় ধরে রেখে। এই একটা ব্যাপার দেখেই যে কোনো সন্দিগ্ধ মানুষের সজাগ হওয়া উচিত ছিল। বুঝলাম। তা তুমি পিস্তলের ব্যাপারটা বুঝলে কি করে? বাড়ির সিন্ধুকে অনেক পিস্তল ছিল। একটা নিলেন কাজ সারবার জন্য, আর জোড়া পিস্তলটা নিয়ে জঙ্গলে গিয়ে একটা গুলি ছুড়ে এনে সকালের দিকে লুকিয়ে রাখলেন মিস ডানবারের ওয়ার্ডরোবের জামা কাপড়ের মধ্যে। তারপর তিনি গেলেন থর ব্রিজে। অত্যন্ত মৌলিক পন্থায় হাতিয়ার উধাও করে দেওয়ার ব্যবস্থা করলেন। মিস ডানবার আসার পর আঁশ মিটিয়ে তাকে গালাগাল দিলেন, আর মিস ডানবার পালিয়ে যেতেই চক্রান্তে জবনিকা ফেললেন নিজের জীবনে জবনিকা টেনে। লক্ষ্য একটাই, স্বামীর ভালোবাসা যখন তিনি আর পেলেন না তখন আর কাউকে পেতেও দেবেন না। কথায় বলে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। ব্যাপারটা ঠিক তেমনই। হ্যাঁ, রহস্য শৃঙ্খলের এখন আর কোথাও কোনো ফাঁক নেই। যাই হোক, কেসটা তো পুরো সলভড এখন। কিন্তু খবরের কাগজগুলো অবশ্যই এরপর চেয়ে চেয়ে আকাশ ফাটাবে। বলবে আগে ভাগে জলায় জাল ফেলা হয়নি কেন, কিন্তু এত বড় জলায় যে কোথায় জালটা ফেলতে হবে সেইটাই তো কারুর জানা ছিল না। হ্যাঁ, যাই হোক ওয়াটসন, একজন আশ্চর্য মহিলা আর এক ভয়াবহ পুরুষকে যুগপৎ সাহায্য করে গেলাম আমরা। এবার দেখা যাক দুজনের বিপুল শক্তি একত্র হয়ে আর্থিক দুনিয়ার কতখানি মঙ্গল সাধন হয়। মিলিত ওনারা হবেনি এবং সারা দুনিয়া জানার জন্য অস্থির হবে এই ভেবে যে দুঃখের পাঠশালায় আমরা সবাই শিক্ষা লাভ করি, নীল গিবসন সেই পাঠশালা থেকে কি কি শিক্ষা নিয়ে গেলেন।